30টি প্রকল্প বাস্তবায়ন করছি। এগুলো আমি আমার দপ্তরের তথ্য দিলাম। আমি যেটা এখানে যারা বক্তব্য রাখলেন, এখানে আপনারা যারা প্রশ্ন করলেন, আমি আপনাদের সাথে একমত যে সরকারি যে ভাতাটা দিচ্ছে এটা অত্যন্ত নগণ্য, বর্তমান সময়ের সাথে এটা কোনোভাবেই যায় না। তারপরেও আমরা বলবো যে এটা একটা টটকা চিকিৎসা হতে পারে, সাময়িক সাহায্য হতে পারে, কিন্তু এটা স্থায়ী কোনো বন্দোবস্ত না। আমাদের স্থায়ী বন্দোবস্তের একটা আয়োজন করতে হবে, আদারওয়াইজ এটা স্কুল ফিডিং করে আমরা কতদিন এটা কন্টিনিউ করতে পারবো, এটা আমি আমার নিজের কাছে প্রশ্নটা। এবং আমরা এটা এভাবে কনসিডার করতে পারি কিনা যে আমার রাষ্ট্রের সীমাবদ্ধতা আছে, সম্পদের সীমাবদ্ধতা আছে, রাষ্ট্র আপনাকে স্বীকৃতি দিচ্ছে। আমরা এটা এইভাবে চিন্তা করতে পারি যে রাষ্ট্র আমাকে স্বীকৃতি দিচ্ছে, স্বীকৃতির পার্ট হিসেবে আমাকে টোকেন একটা বাড়ি দিচ্ছে। তো এইভাবে আমরা যদি বিবেচনা করি তাহলে হয়তো আমাদের অনেক প্রশ্নের সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। আমি একটা বিষয় আপনাদের বলতে চাই যে আমরা যে ভাতা বিতরণ কর্মসূচি পরিচালনা করছি এইটার সবগুলো নীতিমালা রয়েছে, এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাই এই নীতিমালাগুলো মূলত 2013 সালে 2013 সালের নীতিমালা দিয়ে আমরা কিন্তু 2025 কার্যক্রম পরিচালনা করছি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আমরা যে ভাতা বিতরণ করি সেখানে তাদের সিলিং গুলো কত। একটা বলি, সেটা হচ্ছে যারা বয়স্ক ভাতা পান তাদের যিনি আবেদন করবেন তিনি অথবা তার অভিভাবকের বার্ষিক গড় আয় 10,000 টাকা। অনেক টাকা, তাই না? বার্ষিক গড় আয় 10,000 টাকা। বিধবা ভাতার ক্ষেত্রে 12,000 টাকা। এটা একটা সংশোধন হয়েছে 2024 সালে। সংশোধনী নীতিমালা অনুযায়ী এখন এটা আমরা 15,000 টাকা দিচ্ছি। আর প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির ক্ষেত্রে গার্জিয়ানের বার্ষিক আয় আমরা 36,000 টাকা। এখন আপনি একজন বয়স্ক ভাতা যার বার্ষিক গড় আয় 10,000 টাকা, এটা যদি আপনি 12 দিয়ে ভাগ দেন তাহলে কি আসে বলেন? কি আসে? আপনার এই নীতিমালাটা 13 সালে এবং নীতিমালাটা তৈরি করা হয় 11 সালে। অর্থাৎ সরকারের গতি আপনারা জানেন যে কোনো একটা নীতিমালা তৈরির পর সেটা বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্টেশনে যেতেও আরো 2 বছর লেগে গেল। অর্থাৎ মূলত এটা 2011 সালের নীতিমালা, বাস্তবায়ন এক্সিকিউশন হচ্ছে 13 দিন। তাহলে আমরা এই নীতিমালা নিয়ে কাজ করছি। আর আমি এটা বলবো যে আমি এখানে 6 মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। আমি বলবো যে আমরা যে ভাতা বিতরণ কর্মসূচি এটা বিগত সরকারের ধারাবাহিকতায় আমরা রক্ষা করেছি। অল্প বিস্তর আমরা স্বচ্ছতার সক্ষম হয়েছি, জবাবদিহিতার আওতায় আনতে পেরেছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই ভাতা বিতরণ কর্মসূচি বিগত সরকার পলিটিক্যাল মাস্টার মাইন্ড ছিলেন এবং মাঠ পর্যায়ে যারা গডফাদার ছিলেন মূলত তারাই এই লিস্টগুলো করেছে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করলাম রাতারাতি এগুলো পরিবর্তন আমরা করতে পারিনি। আমরা যে কাজটি করলাম, দেখলাম যে ভাতা বিতরণের মোবাইল ব্যাংকিং ও এজেন্টের মাধ্যমে যে ভাতা বিতরণ করা হয় তার মধ্যে নগদ একটা প্রতিষ্ঠান আছে, তাদেরকে 70% দায়িত্ব দেওয়া হয়েছিল। একটি প্রতিষ্ঠানকে ভাতা বিতরণের জন্য সরকারি তরফ থেকে 70% তাদেরকে দেওয়া হয়েছিল, তারা এই ভাতাটা বিতরণ করবে। ফলশ্রুতিতে কি হলো, তারা যখন মাঠ পর্যায়ে আমার বয়স্ক লোকজন সে মোবাইল হ্যান্ডেল করতে পারে না, স্মার্টফোন কিভাবে ইউজ করতে হয় সে জানে না, যখন সে এই বিকাশে নগদের লোকজন যখন এজেন্টরা যখন এই সমস্ত লোকজনের কাছে গেল, গিয়ে তাদেরকে রং ইনফরমেশন দিয়ে বিভ্রান্ত করে যে আপনার ওটিপিটা এখনই দেন, না হলে আপনার কিন্তু ভাতা চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, অথবা আপনাকে ভাতা 100 টাকা বাড়ানো হচ্ছে, আপনি তাড়াতাড়ি ওটিপি দেন। এইভাবে 70% তারা নিল, তাদের এজেন্টের মাধ্যমে আবার টাকাগুলো আত্মসাৎ করলো। দোষটা এসে তারা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর। সমাজসেবা যারা ভাতা বিতরণ করে তারা কিন্তু এই পয়সা আত্মসাৎ করে। কিন্তু ভিতরের কাহিনী হচ্ছে এটা, আমরা যখন দায়িত্ব নিলাম আমরা চেষ্টা করলাম যে এই প্রতিষ্ঠান থেকে কিভাবে আমরা এক্সক্লুড করব। কিন্তু সমস্যা দাঁড়ালো যে যদি কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি হওয়ার পর তাকে এক্সক্লুড করতে হয়, আমাকে 2 মাসের নোটিশ দিতে হবে। 2 মাস নোটিশ দেওয়ার পরে তাকে আমরা বিতাড়িত করতে পারবো, আদারওয়াইজ সে কোর্টে শরণাপন্ন হবে এবং সরকারের বিরুদ্ধে মামলা করবে। যে কারণে আমরা বাধ্য হলাম সেই প্রতিষ্ঠানের মাধ্যমে এই 4র্থ কিস্তির টাকা যেটা চলতি মাসে আমরা বিতরণ করলাম। তবে আমরা যেটা এনশিওর করেছি এই প্রতিষ্ঠানকে ভয় থেকে দেখিয়ে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা দুজনকে মামলা করে অভিযোগ এনে
যাতে তাদের এই এজেন্টগুলো এই কার্যক্রম করতে না পারে, যতটা মানুষের হাতে পৌঁছাতে পারি সেই কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আপনারা লক্ষ্য করবেন যে এবার ভাতা বিতরণের ক্ষেত্রে অভিযোগ অনেক কম আসছে। এটা সরকারি প্রচেষ্টা, সরকারি উদ্যোগের কারণেই এটা সম্ভব হয়েছে। এখন আমি আপনাদের যেটা বলতে যাচ্ছি যে আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রেশনের কথা এখানে বলা হয়েছে। আমরা এখন যে কার্যক্রমটা করলাম একটা সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমের মাধ্যমে করলাম। অর্থ বিভাগ এই কার্যক্রমটা পরিচালনা করতে জিসিসির মাধ্যমে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো পার্সন একই পার্সন বিভিন্ন জায়গায় ভাতা নিতে না পারে, দ্বৈততা পরিবেশ আমরা যদি পরিহার করতে পারি। এবং আমাদের এটা কার্যক্রমটা এরকম যে তার জন্ম, মৃত্যু, রেজিস্টার, এনআইডি এটার সাথে এপি এর একটা কম্বিনেশন করে এটা যাচাই বাছাই করা। এই কার্যক্রমটা আমরা আশা করছি যে আগামী অক্টোবর থেকে পরিবর্তন আসবে। কারণ আমরা যেটা করতে যাচ্ছি অনলাইনে আবেদন হবে, আবার মেশিন ঠিক করে দিবে উপকারভোগী কারা হবে। এই তালিকাটা আমরা মাঠ পর্যায়ে পাঠাবো, মাঠ পর্যায়ে যাচাই বাছাই হয়ে আসবে। তারপরে আমরা প্রকৃত সুবিধাভোগী যারা উপকারভোগী তাদেরকে শনাক্ত করতে পারবো এবং এই ভাতাগুলো আমরা বিতরণ করতে সক্ষম হব। আমরা আরেকটা সমস্যার কথা বলি, হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে আমরা এই অর্থবছরে এখন পর্যন্ত 50% ভাতা বিতরণ করতে পেরেছি। কারণ হচ্ছে তারা ভাতা গ্রহণে আগ্রহী নয়, তারা রাস্তায় চাঁদাবাজি বা অন্য কোনো প্রক্রিয়ায় তারা টাকা আদায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং তাদের সমস্যা, তাদের বাচ্চাদের যখন আমরা স্কুলে পাঠানোর কথা বলি, উপবৃত্তি দেওয়ার কথা বলি, তারা বলে যে তাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস, তারা যদি সামাজিকভাবে না ওনাভাবে নিয়োগ প্রতিপন্ন হয়, যে কারণে তারা স্কুলের ভাতাগুলো নিচ্ছে না। এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ আমি বলবো যে আমরা যে 6টা রোগের যে ভাতা বিতরণ করি 50,000 টাকা করে, এটা 75% আমরা জেলা উপজেলা পর্যায়ে অফিসের মাধ্যমে বিতরণ করে থাকি, 25% আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে বিতরণ করে থাকি। আগের সরকার তদবির বাণিজ্য করার জন্য 25% কোটা রেখে দিয়েছিল মন্ত্রণালয়ের হাতে। সেই ধারাবাহিকতা আমরা এখনো রক্ষা করছি। তবে পরিবর্তন যেটা নিয়ে আসছি আমরা এই মন্ত্রণালয়ের 25% যেটা আমরা 30টা হসপিটাল যারা বিশেষায়িত হসপিটাল তাদের কাছে আমরা বরাদ্দটা দিয়ে দিচ্ছি, যাতে প্রকৃত মানে রোগী এই টাকাটা পেতে পারে। আর আমাদের নতুন একটা কার্যক্রম এবং আমরা আশা করি যে আগামী অক্টোবর থেকে এখানেও একটা বড় ধরনের আমাদের চেঞ্জ আসবে। আমরা নীতিমালাগুলো সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের যে গড় আয়ের যে বিষয়টা ছিল এটা নিয়ে আমরা একটা পর্যায়ে এসেছি। আমাদের অর্থনীতিবিদদের সাথে মিটিং আমরা করেছি, আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য দাতা সংস্থার সাথে কথা বলছি। এই সিলিংটা আমরা বৃদ্ধি করব যাতে আমরা প্রকৃত যারা ভাতাভোগী তাদেরকে আমরা শনাক্ত করতে পারি এবং আমাদের ইনক্লুশন এবং এক্সক্লুশন এরর যাতে আমরা দূর করতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে।